হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই। কেন ভালো নেই সেটা পরে বলছি তোমাদের। তো চলো, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তো আজকে আমার মন আর শরীর কোনোটাই ভালো নেই। তো ভালো না থাকলেও কী হবে, রোজকারের মতো সেই চলতেই হবে। যতদিন বেঁচে আছি এভাবেই চলতে হবে। তো আজকে আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়ি মানে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। তো মনটা খুবই খারাপ, মানে বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না যে এতটাই মন খারাপ। মাঝে মাঝে তো চোখে জল চলে আসছিল, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো মেয়েদের শ্বশুরবাড়িটাই নিজের বাড়ি। প্রায় 2 মাস পরে যাচ্ছি, বা অলমোস্ট 2 মাস পর যাচ্ছি শ্বশুরবাড়িতে। তো ইচ্ছে করছে না যেতে, কিন্তু উপায় নেই, যাচ্ছি। তার একটা কারণ আছে, তো সেটা গিয়ে তোমাদের আমি দেখাবো। তো অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই আমাকে বলছে যে কবে বাড়ি যাবে, কবে বাড়ি যাবে। তো সবাই তো চায় যে না, তাদের বাড়ির বৌমাও তাদের বাড়িতে আসুক। আমার শাশুড়ি মাও বলছিল যে কবে তুমি বাড়ি আসবে। তো মেয়েকেও তারা দেখে না, অনেক দিন হয়ে গেল, তো তাদেরও মন খারাপ করে। আমি যখন এসেছিলাম প্রথম, মাঝে আমার শাশুড়ি মা 2বার এসেছিল আমাদের বাড়িতে। তো 2 মাসে 2বার এসে দেখা করে গেছে আমার মেয়ের সাথে। এবার ওদেরও তো রোজ রোজ এসে এখানে দেখা করে যাওয়া পসিবল না। সবাই তো আর মা না যে মন খারাপ হলেই যখন তখন মেয়েকে গিয়ে দেখে চলে আসলাম। মানে আমার শ্বশুরবাড়ি তো খুব একটা দূরে না, কাছেই, মানে লোকালেই, যেতে মোটামুটি আধ ঘন্টা মতো লাগে। তো মা মনে হয় মাসে 4-5বার চলে যায় আমাকে দেখতে। মানে আমি মাকে বলি যে মা আসো আসো, কতদিন দেখি না তোমাকে। তো মাও বলে যে ভালো লাগছে না তোকে ছাড়া, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তো যার কারণে মাও চলে যায়, গিয়ে দেখা করে টুক করে চলে আসে। তো সেটাই বলছি, সবাই তো আর মা না যে মেয়ে রয়েছে বারবার দেখা করতে চাই। তো কারো ইচ্ছে হলে দেখা করতে আসে। তো কাউকে তো জোরের কোনো ব্যাপার নেই, কিন্তু শাশুড়ি মা মাঝে মধ্যে আসে। ওই বললাম না, মাসে 2বার, মানে 2 মাসের মধ্যে 2বার এসেছিলো দেখা করতে মেয়ের সাথে। তো আজকে যে চলে যাব সেটা একদমই মানে ঠিক ছিল না, কোনো প্ল্যান ছাড়াও না, উইদাউট প্ল্যানেই আমি চলে যাচ্ছি আজকে। তো মা বলেছিল যে আর কটা দিন থেকে যা, সামনেই ষষ্ঠী। তো আমি বললাম যে দেখো মা, এখন তো আর তোমাদের জামাইও বাড়িতে নেই, আর আমি একা ষষ্ঠীতে থেকেই বা কী করবো। মা বললো যে যতই জামাই না থাকুক, তুই অন্তত মেয়ে অন্তত বাড়ি থাকবি, তো আমার মনটাও শান্তি লাগবে। তো আমি বললাম যে না মা, এখন তো সম্ভব না, আর তোমাদের দাদাভাইয়ের একটা দরকারের জন্য আমাকে চলে যেতে হচ্ছে। তো কেন যাচ্ছি সেটা আমি তোমাদের বাড়িতে গিয়ে বলছি। আর মা বলছিল যে তুই তো একা যেতে পারবি না, তো চল আমি তোকে দিয়ে আসি। তো তোমরা তো সবাই জানো যে রিসেন্টলি মানে 1-1.5 মাস হবে আমার মা হাত ভেঙেছে। তো পুরোপুরি এখনও রিকভারও হয়নি। তো মাকে বারণ করছিলাম যে তোমার যেতে হবে না। তো মা বলছে যে না, এখন সন্ধে হয়ে গেছে, আর আমি ইচ্ছে করেই যাচ্ছি সন্ধেবেলা করে। মানে এখানে এত গরম না, গরমে দুপুরবেলায় বিকেলবেলায় রাস্তা থেকে মানে আগুন বেরোয়, মানে আগুনের তাপ আসে। তো মেয়েকে নিয়ে যেতে ইচ্ছে করে না এই গরমের মধ্যে। তো মা বললো যে থাক, তুই একদম সন্ধ্যের পরেই চল। তো বাড়ি থেকে রওনা দিয়েছিলাম 7টার সময়। তো মা আর পাশের বাড়ির একটা বৌদি আমাকে দিয়ে গেছিলো। তো আমি যতবারই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যাই, বাপের বাড়ি কথাটা না ঠিক আমার ভালো লাগে না, কিন্তু ওই যে মানে বলার কথা তাই বলছি, ওটা আমার নিজের বাড়ি। আমি সবসময় বলি এটা আমার বাড়ি, আমি ছোটো থেকে এখানে বড় হয়েছি, মানুষ হয়েছি। আমি আমার দাদা এই একই বাড়িতে থেকেছি, মানে আমাদের শৈশবটা এই বাড়িতেই কেটেছে। তো যার কারণে এটা আমার বাপের বাড়ি বলতে একদমই ভালো লাগে না, তো আমার নিজের বাড়ি বলতেই ভালো লাগে। তো আমি নিজের বাড়ি বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যতবারই আমি মানে শ্বশুরবাড়ি থেকে আমার ওই বাড়িতে যাই, তো ততবারই টোটো করেই, বেশিরভাগ সময় টোটো করেই যাওয়া হয়। মাঝে কয়েকবার মেয়ে যখন ছোট ছিল তখন আমরা গাড়ি করে যেতাম, মানে প্রাইভেট কার বুক করে যেতাম। তো এখন মেয়ে একটু বড় হয়ে যাওয়ার কারণে টোটো করেই চলে যাই। তো প্রথম প্রথম আমাকে আমার মাসি শাশুড়ি 2-1বার দিয়ে এসেছিলো, আর মনে হয় 2-1বার শাশুড়ি মা দিয়ে এসেছিলো। তাছাড়া তারপর থেকে অভ্যেস হয়ে গেছে, এখন আমি একা একাই যাই। আর আমার ছোটো থেকে মানে 25টা বছর আমি এখানেই বড় হয়েছি, তো মানে এখানে লোকালে সব কিছুই চেনা জানা। তো আলাদা করে আমাকে কারো দিয়ে আসার দরকার হয় না। আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে ও তো আমাকে বাইকে করেই দিয়ে আসে, তো সেই ব্যাপারটা আলাদা। কিন্তু এমনি যতবারই যাই এখন আমি একাই যাওয়া আসা করি। তো আমাদের বাড়ি থেকেও আসলে মাঝে সাঝে একা আসি। তো মা বললো আজকে সন্ধে হয়ে গেছে, আর প্রায় 2 মাস পরে যাচ্ছিস, তো আজকে আমি তোকে দিয়ে আসি। তো মা যে আমাকে দিতে আসবে সেটারও কোনো ঠিক ছিল না, আমি জানতাম আমি একাই চলে আসবো। কিন্তু মায়ের ভালো লাগছিল না মানে আমাকে একা ছাড়তে। মা চাইছিল আরও কিছুক্ষণ সময় আমার সাথে, আমার মেয়ের সাথে কাটাবে, যার কারণে মা আমাদের ছাড়তে এসেছিলো। আর জানো তো, মানে যতবার আমি হচ্ছে শ্বশুরবাড়ি থেকে বাড়ি আসি, হয় মানে আমার মেয়েরই যত জামা কাপড় ব্যাগপত্র থাকে, সব কিছুতে আমার মেয়েরই জিনিসপত্র থাকে।
মানে দুটো বড় বড় ব্যাগ আমার মেয়ের থাকে আর একটা বড় ব্যাগ থাকে যেটাতে মেয়ের ডাইপার খাবার দাবার সব কিছু থাকে। তো মোটামুটি 3টে ব্যাগ হয়, বড় বড় ব্যাগ। তো যখন বাড়ি থেকে আসি, মানে আমার বাবার বাড়ি থেকে আমি চলে আসি, তো তখন সেই বাড়ি থেকে মনে হয় 5-6টা ব্যাগ হয়ে যায়। মা বলবে, মা নতুন বেডশিট কিনে দেবে, দুটো নাইটি কিনে দিল, মানে কিছু না কিছু মা দিয়েই দেয়, সবসময় বলে যে এটা নিয়ে যা, এটা খেতে ভালোবাসি সেটা নিয়ে যা। তো মা, হয় না যে মায়েরা জোর করে দিয়ে দেয়, তো এক গাদা লাগেজ হয়ে যায়, যার কারণে মা আরোই রাত করে ছাড়ছিল না আমাকে, বলছিল যে রাত করে এত ব্যাগ নিয়ে তুই যেতে পারবি না, তো চো আমি তোকে দিয়ে আসছি। আর আমার শরীর কেন ভালো নেই সেটাও তোমাদের বলি, যে আফটার সি সেকশান আমার এত ব্যাক পেন জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে মেয়ে হওয়ার পর থেকে কোমরে যন্ত্রণা এত পরিমাণে বেড়ে গেছে আমার, মানে কেন জানি না, অনেকের মুখে শুনেছিলাম যে সিজারে নাকি বেবি হলে অনেকের কোমরে যন্ত্রণা হয়, আবার অনেকের যাদের সিজারে বেবি হয়েছে তারা কোমরে যন্ত্রণা কি সেটা জানেই না। তো মানে দুরকম, সিজারে বাচ্চা হওয়ার পরে দুরকম ওপিনিয়নই পেয়েছি মানুষের কাছে, কিন্তু আমার প্রচণ্ড কোমরে যন্ত্রণা আমার মেয়ে হওয়ার পর থেকে, মানে এতটাই কোমরে যন্ত্রণা বেড়ে গেছে, মানে সারা দিনে একবার হলেও সেই কোমরে যন্ত্রণাটা যে কী লেভেলের বেড়ে যায় সেটা আমি টের পাই। তো মাঝে মাঝে সেই ব্যথাটা রোজ থাকে, কিন্তু মাঝে মাঝে সেই ব্যথাটা অতিরিক্ত বেড়ে যায়, আবার মাঝে মাঝে সেটা একটু কম থাকে। যখন অতিরিক্ত বেড়ে যায় তখন 3-4 দিন তো আমি বিছানা থেকে উঠতে পারি না। তো আমি যার কারণে খুব কাঁদছিলাম এই 3-4 দিন ধরে, মানে আমার এত ব্যথা বেড়ে গেছে যে বিছানা থেকে উঠতে পারছি না, মানে মেয়ের যত্নটুকু আমি ঠিকমতো করতে পারছি না, আমার মা এই হাত ভাঙা নিয়েই করে দিচ্ছে সব কিছু। তো মেয়ের খাবার বানানো, মেয়েকে স্নান করানো সব কিছু মাই করে দিচ্ছে। খারাপও লাগছে, কিন্তু কি করবো, আমার কোমরে যন্ত্রণা যে এত বেড়ে গেছে না বলার বাইরে। তো হট ব্যাগে শেক দিচ্ছি, ভলিনি লাগাচ্ছি, তারপরে লাস্টে থাকতে না পেরে আমাদের পাড়ার একটা ফার্মেসি থেকে ওই কাকুকে বলে ওই ব্যথার ওষুধ দিয়ে এসেছিলাম, জিরোডল এসপি খেলাম, তাও মানে যতক্ষণ ব্যথার ওষুধের মানে ওই পাওয়ারটা থাকে তত অবধি ঠিক আছে, যেই মানে পাওয়ার শেষ হয়ে যায় ওই টাইমেই আবার ব্যথা শুরু হয়ে যায়, মানে ওই ওষুধের মেয়াদ যেইটুকু টাইম ওইটুকুই। তো পরপর 2 দিন খেলাম, তারপরেও দেখছি যে ব্যথা কমছে না, তারপর আর খেলাম না। তো ওই কাকুটা ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে, বললো ক্যালসিয়ামের ওষুধটা কন্টিনিউ কর, দেখবি ঠিক হয়ে যাবে। তো এর আগেও আমি মানে আলাদা প্রাইভেটে ডক্টর দেখিয়েছি, অর্থোপেডিক, তো ওনারাও আমাকে এক্সারসাইজ করতে বলেছেন, হট ব্যাগে শেক দিতে বলেছেন, তারপরে ওই ভলিনি লাগাতে বলেছে, তারপরে ক্যালসিয়ামের ওষুধ কন্টিনিউ করতে বলেছে। তো মাঝে কতদিন ক্যালসিয়ামের ওষুধ বন্ধ করে দিয়েছিলাম, যার কারণে যন্ত্রণাটা আবার বেড়ে গেছে। তো তারপরে বাড়ি চলে আসার পর আর ভিডিও বানানো হয়নি, কারণ কি মা আর বৌদি ছাড়তে এসেছিলো, ওদের আবার একটু ট্যাঙ্ক বানিয়ে দিলাম, তারপর মা চলে যাচ্ছিলো বলে একটু কান্নাকাটি করছিলাম, ইমোশন হয়ে পড়েছিলাম। দিয়ে তারপরে মেয়ের খাবার বানালাম, মেয়েকে খাওয়ালাম, আমি খেলাম, তারপরে শরীর আর ভালো লাগছিল না কোমরে ব্যথার জন্য, আর ভিডিও বানাতে পারিনি। তো এইটা হচ্ছে পরের দিনের ভিডিও, দেখো জাস্ট মানে একটা দিন পার হয়েছে সবে, আমার সারা হাতে ঘামাচি বেরিয়ে গেছে, হাতে, পায়ে, পিঠে, গলায়, মানে আর বাকি নেই কোনো জায়গায়, এত ঘামাচি হয়েছে। কোনো বছর আমার এই রকম হয় না, মানে যত গরমই পড়ুক আমার ঘামাচি হয় না, কিন্তু এই বছর এত ঘামাচি হয়েছে। মেয়েরও ঘামাচি হয়েছে, মেয়েকে সুথল লাগাতাম, সেই সুথল লাগিয়েছে শরীরে, দেখেছো বড় বড় লাল লাল ফোস্কার মতো পড়ে গেছে। তো জানি না এগুলো কবে সারবে, মানে এত জ্বলছিল, এই শাখার পলাগুলোতে ঘষা লাগছিল, দিয়ে কষ বেরোচ্ছে, সেগুলো ছড়িয়ে ছড়িয়ে আরও হাতের চারিপাশে হয়ে যাচ্ছে। তো আমি জানি না এগুলো কবে সারবে, একেতে কোমরের যন্ত্রণায় মানে থাকতে পারছি না, তার মধ্যে আবার হচ্ছে এই ঘামাচির যন্ত্রণা, মানে এইগুলোতে যা জ্বলছে না ধারণার বাইরে। আর তোমাদের রাতের বেলায় বললাম না যে আমি কেন বাড়ি যাচ্ছি, তোমাদের দাদাভাই বারবার করে আমাকে বাড়ি যাওয়ার জন্য কেন জোর করছে, তো এটাই হচ্ছে তার কারণ। দেখো এইটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের হচ্ছে মানে খুব একটা শখের বাইক, নিনজা 650। শুধু তোমাদের দাদাভাইয়ের না, আমারও খুব শখের বাইক। মানে আমি যখন বিয়ে হয়ে এসেছি, যেদিন বিয়ে মানে তোমার দাদাভাইয়ের সাথে চলে এসেছিলাম বাড়ি ছেড়ে, তার পরের দিনই এই বাইকটা তোমাদের দাদাভাই কিনেছে, মানে এটা একটা ড্রিম আমাদের। তো এই বাইকটা খুব লাকিও আমাদের জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তোমাদের দাদাভাই এই বাইকটা সেল করে দেবে, বারণ করছিলাম, আমার কথা শুনছে না। তো তোমাদের দাদাভাইয়ের সব ডকুমেন্টস আমার কাছে ছিল, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তো সেগুলো লাগবে এটা সেল করার জন্য, তাই আমাকে বারবার বলছিল বাড়ি যাও, ডকুমেন্টসগুলো লাগবে। তো তাই আমি চলে এসেছি, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে বাইকটা বিক্রি করার জন্য, কিন্তু তোমাদের দাদাভাই কী করবে আমি জানি না।
আর এটা ছাড়াও তোমাদের দাদাভাইয়ের আরেকটা বাইক আছে, তো এটা হচ্ছে ডিউক 220। তো তোমাদের দাদাভাইয়ের এটা ফার্স্ট বাইক, তো এই বাইকটাও ও প্রচণ্ড ভালোবাসে। আর এই বাইকটা করেই আমরা যতবার রাইডে গেছি, যেখানে গেছি মানে যত দূরে গেছি এই বাইকটা নিয়ে গেছি। দার্জিলিং গেছিলাম আমরা রাইডে, তো এই বাইকটা নিয়ে গেছিলাম। আর একবার গেছিলাম হচ্ছে ঝাড়খণ্ডে, আর দীঘা গেছিলাম বাইক নিয়ে, তখন ওই নিনজা 650টা নিয়ে গেছিলাম। শুধু দার্জিলিংয়ে এই ডিউকটা নিয়ে গেছিলাম। তো তোমাদের দাদাভাই বলেছে যে ডিউকটা কোনোদিনও বিক্রি করবে না, কিন্তু নিনজা 650টা বিক্রি করে দেবে। জাস্ট মানে 3.5 বছর হয় বাইকটা কিনেছে, 3 বছরে 4000 কিলোমিটার চলেছে, তো এখনই বিক্রি করে দেবে। এত টাকা দিয়ে, প্রায় 8 লাখ টাকা দিয়ে বাইকটা কিনে এখন বিক্রি করে দেবে। তো বারণ করেছিলাম বিক্রি করতে, জানি না কি করবে, তোমাদের দাদাভাই জানে। আর এই দেখো, তোমাদের বলেছিলাম না আমাদের শ্বশুরবাড়িটা হচ্ছে একদম NH-34-এর পাশে। তো এই দেখো একদম রাস্তার পাশে, মানে সারাক্ষণ রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া আসা করতেই থাকে। আর ওই দেখো দেখতে পাচ্ছ যে জুম করছিলাম, ওটা হচ্ছে নতুন ওপেনিং হয়েছে শোরুমটা। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম। আর তোমরা তো আমার অনেক ভিডিওতেই দেখেছো যে আমার বাপের বাড়ি একদম পাড়াগাঁয়ে, আর এটা তো একদম রাস্তার ধারে বাড়ি। এখানে তো পাড়াগাঁয়ের কোনো ব্যাপার নেই, কেউ কারো বাড়িতেও যায় না। আর আমি ছোটো থেকে মানে সবার সাথে মিশে ঘুরে ফিরে মানুষ হয়েছি বলে না, মানে এইখানে সহজে মন টেকে না। আমারও টেকে না, আমার মেয়েরও টেকে না। মেয়ে তো আসার পর থেকেই কান্নাকাটি করছে, মন খারাপ, ওর ভালো লাগছে না। আমার ওই দাদার ছেলেটাকে খুব মিস করছে। তো ওর নাম প্রত্যুষ, তো আমাকে বলে যে মা প্রত্যুষ যাবো, প্রত্যুষ যাবো, মানে ও তো এখনও আদো আদো ভাষায় বলে, উচ্চারণ করতে পারে না ঠিক করে। তো এত খারাপ লাগে শুনতে। মাঝে মাঝে ভিডিও কল করি মানে আমার ওই বৌদিকে, তো দেখে ওরা দুজনকে। তো আবার প্রত্যুষ জিজ্ঞাসা করে, শাইনি তুমি কবে আসবে? আর ও বলে প্রত্যুষ আমি এখানে চলে এসেছি। মানে এত ভালো লাগে কথাগুলো শুনতে বাচ্চাদের, কি আর বলবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর এই দেখো এই পুষিটা আমাদের বাড়িতেই থাকে, মানে আমার এই শ্বশুরবাড়িতেই থাকে আশেপাশে, মানে ঘরে পুষি না, কিন্তু বাইরে চারিদিকে ঘুরে বেড়ায়। আর আমাদের মাছ মাংস যা থাকে সুযোগ পেলেই খেয়ে নেয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।